হ্যালো ডিয়ার অলসন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 4 করব। তো এর আগে আমরা 3টে প্র্যাকটিস সেট কমপ্লিট করেছি, যা তোমাদের সামনে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে যে শ্যামের তার বিয়ের কেনাকাটার জন্য টোটাল আমাদের বলে দিয়েছে যে 36,000 টাকায় আর একটি ল্যাপটপ কেনার জন্য 7,000 টাকা খরচ করে। তার নিজের কাছে থাকা মোট অর্থের 37% ছিল। তাহলে মোট পরিমাণ কত ছিল? দেখো, এখানে বলেছে টোটাল তার খরচ কত হচ্ছে। এদিকে আমাদের 36,000 টাকা, এখানে কত 27,000 টাকা। তাহলে এখানে 3টে শূন্য দেবো, এ দুটো যোগ করো, 13 হচ্ছে, হাতে 1 রয়েছে, 3 4 5 রেখে 6, টোটাল পাচ্ছি হলে দেখো টোটাল আমরা পাচ্ছি 63,000 টাকা। কি বলেছে? যে তার নিজের কাছে থাকা মোট অর্থের 37% বাকি ছিল। ঠিক আছে, দেখো 37% বাকি ছিল, তাহলে সে খরচ কত করেছে? খরচ করে মনে করো টোটাল 100, তাহলে 100 মাইনাস 37 করো, তাহলে 7 3 হচ্ছে 10, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 কত হলে তোমার 10 হবে, 63% এটা সে খরচ করেছে। ওকে, প্রশ্নের অনুযায়ী আমরা পেয়েছি খরচ করেছে কত? 63,000 টাকা, এটা তার খরচ। তাহলে আমরা বলতে পারি এই 63%-এর মানই কত? 63,000 টাকা। তাহলে 1%-এর মান কত? 63 দিয়ে দাও, এখানে 1,000 পাচ্ছি, 1%-এর মান হলো আমাদের 1,000 টাকা। কি চেয়েছে দেখো? মোট অর্থের পরিমাণ মানে 100%-এর মান বার করো। 100%-এর মান কত হবে? এদিকে 1,000, আরো দুটো শূন্য এক্সট্রা বাড়বে, তাহলে টোটাল 1-এর পরে 5টা শূন্য, 3 2 5। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর দেখো বলেছে একটি 56 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত আছে 9:5। মিশ্রণে কতটা জল যোগ করতে হবে যাতে দুধের শতাংশ 36% হয়ে যায়? দেখো, 56-এর মধ্যে কোনটা কতটা আছে বার করি। দুধ কতটা রয়েছে 56 লিটারে? আমাদের রয়েছে 56 ইন্টু এর আনুপাতিক ভাগার বার করো, 9 আর 5 কত হচ্ছে দেখো, এর দুটো যোগ করো, এখানে 14, 9 আর 5 14, নিচে লিখবো 14, তাহলে দুধের আনুপাতিক ভাগার হলো 9/14। এটা রয়েছে 4 14 56, মানে 4 নং 36। এত লিটার আছে দুধ, তাহলে জল কতটা আছে বলো? জল টোটাল তো 56, 56 থেকে আমি বাদ দেবো 36, 6 6 মিলে গেলে 0, 3 2 5, 20 লিটার হলো আমাদের জল আছে। এবার বলেছে কতটা জল যোগ করতে হবে। মনে করো x লিটার জল যোগ করবো, তাহলে এর সঙ্গে আমি x বাড়াবো। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে এখানে আমাদের? এখানে অনুপাত দাঁড়াচ্ছিল 36/20 প্লাস এক্স ইকুয়াল টু বলেছে যে 36% দুধের পরিমাণ হয়ে যাচ্ছে 36%। তাহলে এক্ষেত্রে আমরা উপরে কত দেবো? 36 দেবো, যেহেতু 36% হয়ে যাচ্ছে। তাহলে জল কতটা? এর উপরেরটা দুধ ছিল অনুপাত হিসাবে, আর নিচেরটা জল ছিল, তাহলে জল কতটা দেবো? জল দেবো 100 থেকে 36 বাদ দাও, এখানে 100 মাইনাস 36 যাবে নিচে, তাহলে এখানে যাচ্ছে হলো 36/20 প্লাস এক্স ইকুয়াল টু 36/36, আর 4 হচ্ছে 40, আর ওদিকে 60, 64 পাচ্ছি টোটাল। 36 4 হচ্ছে আমাদের 40, আর ওদিকে 60, টোটাল 64। 36 36 কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে পাচ্ছি 20 প্লাস এক্স ইকুয়াল টু 64। এক্স ইকুয়াল টু হলো 64 মাইনাস 20, 64 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? এখানে পাচ্ছি হলো 4, 44 লিটার হবে আমাদের অ্যান্সার। তাহলে এক্স এর মান কত? 44 লিটার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হবে আমাদের সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখো বলেছে এ একটি কাজ 45 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি 90 দিনে কাজ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে 10 দিনের মধ্যে কোন ভগ্নাংশ কাজ শেষ করা যাবে? দেখো, এটাকে আমরা ইউনিট ধরে করব, ওকে। এ আছে, এক কাজ করবে, এ আছে আর বি আছে। এ কতদিনে সম্পন্ন করছে? 45, তাহলে এর নিচে লাগো 45। বি কতদিনে করছে? 90 দিনে, তাহলে বি এর নিচে লাগো 90। এই দুটো লসও করবে, 45 আর 90 লসও করলে হচ্ছে 90। এবার 90-কে একবার 45 দিয়ে ভাগ করো, 2 পাচ্ছি, 90-কে 90 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। এই যে যেটা পেলাম, এটা তাদের হলো পার ডে কাজের এফিসিয়েন্সি। মানে পার ডে এ যদি আমাদের 2 ইউনিট কাজ করে, বি করবে আমাদের 1 ইউনিট কাজ। ওকে, যদি তারা একসাথে কাজ করে তাহলে দুজন মিলে কত হচ্ছে? দুজন মিলে পার ডে 3 ইউনিট কাজ করবে। তাহলে 10 দিনের মধ্যে কোন ভগ্নাংশ কাজ? পার ডে যদি 3 করে তাহলে 10 দিনে কতটা করবে? 10 দিনে করে বেশি করবে, মানে 10 গুণ 3 মানে 3 10 30 ইউনিট করবে। এবার দেখো টোটাল ধরবো এই লসেও করে যেটা হয়েছে, তাহলে 90-এর মধ্যে 30 করেছে, তাহলে ভগ্নাংশটা কি হবে? 30/90 হয়ে যাবে। 30 দিয়ে কাটো, 30-কে
3 দিয়ে গুণ করলে 90, মানে 1/3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট এটাকে সমাধান করো। এটাকে আমরা বদমাশ রুলে করতে পারি, তাই না? BODMAS এই রুলে আমরা করব, ঠিক আছে? এবার দেখো, এই রুলে যখন করবো মানে বি ফর ব্র্যাকেটের কাজ আগে, ও ফর অফ বা এর কাজ হবে, তারপর ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভিশন মানে ভাগ, এ ফর অ্যাডিশনের কাজ মানে যোগ করতে হবে, তারপর সাবট্রাকশন মানে সবার লাস্টে বিয়োগ যাবে, ঠিক আছে? প্রথমে তাহলে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? দেখো এইখানে যোগ আছে আর ভাগ আছে, তার মানে আগে ভাগের কাজ মানে ডিভিশনের কাজ আগে। 15 থেকে 3 দাও, তাহলে এখানে পাচ্ছি 5 যোগ 14, এটা ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ইন্টু 5 আছে, ভাগ আছে, √361, ঠিক আছে? ব্র্যাকেটের কাজ আগে করো, ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি দেখো কত হচ্ছে, 19 পাচ্ছি, 19 ইন্টু 5 ভাগ রয়েছে, দেখো √361 মানে কি, 361 কার তোমার কার স্কোয়ার, 19-এর স্কোয়ার, মানে 19 ইন্টু 19 গুণ করলে 361 হয়, তাহলে যেহেতু রুট আছে রুটের বাইরে একটা 19 নামবে। এবার ক্যালকুলেশন করো, মানে 19 ইন্টু 5 ভাগ 19 মানে নিচে 19 দিয়ে দাও, 19 19 কেটে দাও, পড়ে থাকলো 5, তাহলে 5ই হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 5 নম্বর দেখো কি বলেছে, বলেছে একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:3 আছে। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। দেখো, আর ব্যক্তির যদি আমি ব্যয় লিখি, এখানে আয় লেখো, আয় ব্যয় আর সঞ্চয় লেখো। এটাকে যদি আমি বলি এক ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত আছে 3:5, তার মানে যদি সে এখানে যদি ব্যয়ের ঘরে 5 দিই, সঞ্চয়ের ঘরে 3 দেবো, তাহলে আয়ের ঘরে কত দেবো? যত টাকা ব্যয় করছে যত টাকা সঞ্চয় করছে টোটাল মিলেই তো আমাদের আয় হয়, তাহলে 5 আর 3 এখানে হয়ে যাবে 8, আয়ের ঘরে দেবো 8। ওকে, এবার দেখো যদি তার আয় 25% বৃদ্ধি পায়, এই সবকটাকে তুমি এক্সট্রা শূন্য শূন্যতে কনভার্ট করলেও কিন্তু আমাদের হবে। ওকে, এক কাজ করো, এটাতেই থাক। যদি তার আয় 25% বৃদ্ধি পায়, মানে আগে ছিল 8 ইউনিট, 25% বৃদ্ধি পেয়েছে, মানে 8-এর উপরে 125/100 গেল, এটা গেল আয়। এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে ব্যয় কত গেল? 5-এর উপর 130/100, তাহলে তার সঞ্চয় কত হবে? আয় আর ব্যয়, আয়ের থেকে ব্যয় বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা তো সঞ্চয়, মানে এই দুটো ক্যালকুলেশন করো আগে। দেখো এখানে 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 5 পয়সা 125, 4 দিয়ে কাটো, 4 দুগুনি 8, মানে এখানে থাকছে হলো 10, এখানে 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুনি 10, মানে পাচ্ছিল 13/2 পাচ্ছি। এবার বিয়োগ করো, 10-এর থেকে যদি আমি 13/2 বিয়োগ করি, তাহলে সঞ্চয় কতটা থাকবে? নিচে 2 লসাগু হয়ে যাবে, এখানে যাবে হলো 20 - 13 যাবে, মানে তোমার 7/2, এটা হলো সঞ্চয়, নিউ সঞ্চয়। ওকে, গেল। আগে ছিল সঞ্চয় 3, এখন হয়ে গেছে 7/2, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে 3-এর থেকে আমি বাদ দেবো 7/2, কত হচ্ছে দেখো, বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 7/2 থেকে আমি 3 বাদ দেবো, সরি, ওকে, 7/2 বড় আছে, 7/2 - 3 বাদ দেবো, 2 লসাগু করো, 7 - 3 দুগুণে 6, মানে হাফ, হাফ বৃদ্ধি পেয়েছে কার উপরে? 3-এর উপরে। আগে ছিল 3, এখন বৃদ্ধি পেয়েছে হাফ, তাহলে 3-এর উপর বৃদ্ধি পেয়েছে হাফ, মানে 3-এর উপর হাফ বসো, একে কত 100-তে কত, মানে গুণ 100, ভাগ উল্টে গুণে, মানে হাফ ইন্টু 1/3 ইন্টু 100। ওকে, 3-এর নিচে কিছু না, মানে 1, ভাগ উল্টে গুণ, মানে 1/3 হয়ে গেল, মানে 100/6 হয়ে গেল, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেশন করো, 100-কে যদি 6 দিয়ে ভাগ করো, এটাকে এক কাজ করো, ছোট করো, 50/3, 50/3 মানে 3 × 48, আর পয়েন্টে যাবে, তার মানে অপশন নাম্বার বি কিন্তু আমরা বুঝতে পারছি, যেহেতু 16 যাচ্ছে আর পয়েন্টে যাচ্ছে, তো 50-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 3 × 2 পেলাম, পয়েন্ট দিয়ে 0, 318, 2 পেলাম, পয়েন্টের জন্য 0, 318, দেখো অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার, মানে এটা আসন্ন মানে আসবে, আসন্ন মানে আসবে। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে আমাদের, বলেছে এটার অপশনটা আসেনি, তাই না? ওকে, চলো করা যাক, তোমরা তারপর মিলিয়ে নাও তোমাদের অ্যান্সার কত আসছে, কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো 6 নম্বর বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের সমষ্টি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান। এখানে একটু ভালো করে বোঝো, একটি বৃত্তের ব্যাসার্ধ এবং
ব্যাসের সমষ্টি। একটি ধরি বৃত্ত আঁকো, বৃত্তের এটা ব্যাসার্ধ, মনে করো আর, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ব্যাস মানে পুরোটা, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে হলো 2r হবে, ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r। বলেছে এদের সমষ্টি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান, তাহলে এই মনে করো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এদের সমষ্টি মানে 2r আর r টোটাল হয়ে যাচ্ছে 3r, এটা হলো দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের প্রস্থ 10 সেমি বলেছে, তাহলে এখানে লেখো 10 সেমি, ঠিক আছে। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 210 সেমি হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 210। তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। দৈর্ঘ্য কত পেয়েছি? 3r, প্রস্থ কত? 10, ইকুয়াল টু ক্ষেত্রফল বলছে 210, ইকুয়াল টু লেখো 210, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 7 21, তাহলে আর এর মান কত? 7 পেলাম, তাই না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে চেয়েছে, মানে আর এর মান তো আমরা 7 পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ হবে 7। ওকে, এটার অ্যান্সার হবে 7। 7 নম্বর দেখো বলেছে 145 টাকায় এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যেখানে এ এর হাফ অংশ, বি এর 2/3 অংশ, সি এর 3/4 অংশ সমান। এর অংশ কত হয়? মানে বলেছে যে এর হাফ অংশ মানে এ ইন্টু হাফ, এ ইন্টু হাফ, ঠিক আছে, এর হাফ অংশ সমান সমান বি এর 2/3, বি ইন্টু 2/3 সমান সমান বলেছে সি এর 3/4 অংশ মানে সি ইন্টু 3/4। এই এটা আমাদের বলে দিয়েছে। দেখো এটাকে আমরা a/2 ইকুয়াল টু 2b আছে বাই 3, এটাকে একটা কন্ডিশন লিখবো। আবার 2b/3 ইকুয়াল টু 3c/4, এই দুটোকে আমরা লিখতে পারি, যেহেতু এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা এটা আমরা লিখতে পারি। ওকে, কোনাগুনি গুণ করো, 3a ইকুয়াল টু 4b, তাহলে a b এ পাশে নিয়ে আসো, a/b সমান সমান 4/3, এই গেল। মানে a/b পাচ্ছি হলো আমরা 4:3। ঠিক একইভাবে এটা বার করো, কোনাগুনি গুণ করো, 4 দুগুনি 8, 8b ইকুয়াল টু 9c, b/c ইকুয়াল টু 9/8, b/c ইকুয়াল টু 9:8। ওকে, এবার দেখো বলেছে এর অংশ কত হবে, আগে অনুপাত বার করি, a/b/c বার করো। এ কত? a/b হলো 4:3, b/c কত? 9:8, তাহলে এখানে 9 বসাও, এখানে 8 বসাও, দাগ দাও, ফাঁকা ঘর এবার পূর্ণ করো। এখানে 9 মানে এখানেও 9 দেবো, এখানে 3 মানে এখানেও 3 দেবো। দেখো এটাকে ছোট করা যায় নাকি? ছোট করা যাচ্ছে। দেখো প্রত্যেকটার মধ্যে কি কমন যাচ্ছে? 3 কমন আছে, মানে 3 কেটে দাও, আর এখান থেকে 9 কেটে 3 বসাবো, 3 তিরিক্ষে 9। ওকে, মানে প্রত্যেকটার মধ্যেই তুমি কাটতে পারবে, তোমার তেমন কিছু দিয়ে কাটতে হবে। ওকে, 3 দিয়ে দেখো, এখানে 3 তিরিক্ষে 9, 3 একে 3, 3 একে 3। ওকে, এবার এগুলিকে গুণ করে দাও, 3 4 12, 9 8। এবার বলেছে এর অংশ কত? টোটাল 145 টাকা, তাহলে 145 মানে এর আনুপাতিক ভাগার বার করো 145 এর মধ্যে। এর আনুপাতিক ভাগার কত হবে? উপরে যাবে 12, নিচে কত যাবে? 3টের যোগফল, 9 10 11। এখানে কত হচ্ছে দেখো, 12 8 20 আর 9 29 9, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, 29 পাচ্ছি। ঠিক আছে, এখানে এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 145 হচ্ছে, মানে 5 নং 45 এর 5, 4 রয়েছে, আর 5 দুগুণ 10 4 14, তাহলে 5 বরং 60 হবে আমাদের অ্যান্সার, 60 টাকা, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 8 নম্বর দেখো কি বলেছে, যে বার্ষিক 5% হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধন কত? দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন 3 বছর হয়, এর জন্য একটা সূত্র মুখস্থ রাখবে, যে এস মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সেটাকে আমরা এস ধরবো। এস ইকুয়াল টু তোমার পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। ওকে, এস মানে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, মানে 61 টাকা বলে দিয়েছে, ইকুয়াল টু দাও, পি কত জানি না, সুদের হার কত? 5%, আর স্কোয়ার মানে 5 5 25 হয়ে যাবে, ইন্টু 300 প্লাস আর মানে 5, তাহলে কত হয়ে যাবে? 300 প্লাস আর মানে 305 হয়ে যাবে, বাই কত? 100 কিউব মানে 3টে 100, 100 ইন্টু 100 ইন্টু 100, ক্যালকুলেশন করো, 25 দিয়ে ডাইরেক্ট কাটো, 4 পয়সা 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 6 5, এটাকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এই 100টি কেটে দাও, তাহলে গুণ করো কোনাকুনি, এখানে কিছু নেই মানে 1 আছে,
পি ইকুয়াল টু কত যাচ্ছে, 4 দুগুনি 8 আর একটা দুটো তিনটে শূন্য, 8,000 টাকা হচ্ছে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট দেখো 9 নম্বর আমাদের কি বলেছে, বলেছে একটি ব্যাগে যথাক্রমে 3:4:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েল রয়েছে। যদি ব্যাগে থাকা টাকার মোট মূল্য দিয়ে দিয়েছে 840, তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কত। দেখো সংখ্যা যতগুলি আছে সেটাকে আমরা যত টাকার বা যত পয়সা সেটা দিয়ে গুণ করলে আমরা টোটাল মূল্যটা পাবো, ঠিক আছে। দেখো মনে করো 1 টাকা আছে হলো তোমার 3xt, তাহলে 50 পয়সা কত আছে, 50 পয়সা 4 মানে 4x ধরবো। 25 পয়সা কতটা আছে, 8 মানে 8x ধরবো। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, দেখো 1 টাকা মানে এখানে 100 পয়সা ধরো, 100 পয়সা কতগুলি আছে 3x, তাহলে টোটাল যেটা হচ্ছে তাহলে 3x ইন্টু 100 মানে 300x হয়ে গেল। প্লাস দাও, আমি সব পয়সাতে কনভার্ট করছি। 50 পয়সা আছে 4xt, তার মানে কত হচ্ছে 4 5 কত 20, 200 পয়সা পাচ্ছি 200x, প্লাস এখানে কত 25 পয়সা আছে 8x, তাহলে 8 পয়সা কত হচ্ছে 400 হচ্ছে। 8 পয়সা তোমার কত হচ্ছে, দেখো 5 8 40 শূন্য, হাতে আমার 2 রয়েছে, 8 2 16, 8 পয়সা 200 হচ্ছে। ওকে, 8 পয়সা 200, 4 পয়সা 100 হলে 8 পয়সা 200, 200 এখানে কত যাবে বলো, 200x দিলাম। ওকে, এই টোটাল পয়সা হলো, প্রশ্নে বলে দিয়েছে এটা মানে হলো 840 টাকা, মানে 840 এর সঙ্গে দুটো শূন্য, তাহলে পয়সায় কনভার্ট হয়ে গেল। ক্যালকুলেশন করো, 3 4 5 6 7, তাহলে 700x ইকুয়াল টু 84,000, 0 0 0 0 কেটে দাও, 7 দিয়ে কাটো, 7 বারং 84 মানে 120 পেলাম। এক্স এর মান কত, 120। এক্স এর মান যদি 120 হয়, বলেছে 50 পয়সার কয়েলের সংখ্যা নির্ণয় করো। 50 পয়সার কয়েল কোনটা, এইটা 4x, তাহলে এক্স এর মান 120 হলে 4x এর মান কত হবে, 120 ইন্টু 4, 4 বারং 48 মানে 480টি রয়েছে 50 পয়সার সংখ্যা, ঠিক আছে, 50 পয়সার মুদ্রা, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর দেখো বলেছে, যদি একটি নির্দিষ্ট হারে সরল সুদের মূল পরিমাণ 3 বছরে এবং 4.5 বছরে যথাক্রমে তোমার 15,240 টাকা এবং 16,860 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, এটাকে এক কাজ করো, 3 বছর আর 4.5 বছর আছে, 4.5টাকে আগে লেখো। 4.5 বছরে কত টাকা হচ্ছে, এই টাকাটা 16,860, আর 3 বছরে কত হচ্ছে, 3 বছরে হচ্ছে হলো আমাদের 15,240। এই দুটোকে বিয়োগ করবে, বিয়োগ করলে কত হচ্ছে 1.5 ইয়ারে কত হচ্ছে, দেখো 0 4 2 6, বিয়োগ করলে এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 1। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। 3 দিয়েও করতে পারি ক্যালকুলেশন, আবার 4.5 নিয়েও করতে পারি। ঠিক আছে, ওকে, আমি এটাকে যদি 3 দিয়ে করি, চলো এটাকে 3 দিয়ে করি। 3 বছরে কত হবে বলো। ঠিক আছে, এবার দেখো 1.5 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়, 1.5 মানে তোমার এইটা, এর সঙ্গে কত গুণ করো, পয়েন্ট তুলে 10 মানে 15/10 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়। ঠিক আছে, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে, 15 দুগুণি 30/10 চলে আসবে না, 0 0 কেটে যাবে, মানে 3 হবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। এটাকেও তাহলে তুমি 2 দিয়ে গুণ করবে, কিংবা তুমি এটাকে ঐকিক নিয়মে বাতিও করতে পারো। ঠিক আছে, 1.5-এ 1620, 1-এ কত, 3-এ কত। ওকে, কত হচ্ছে 3-এ 2 0 0, 2 দুগুণি 4, 16 দুগুণি 32। এই যে যেটা পেলাম, এটা পেলাম হলো সুদ পেলাম কত বছরের, 3 বছরে। তাহলে আসল কত বলো, আসল কত হচ্ছে, এটা যদি আমাদের সুদ হয়, আসল হবে, সুদ আসল মিলে এইটা। ঠিক আছে, এত টাকা হচ্ছে, দেখো তোমার 3 বছরে এত টাকা হচ্ছে, মানে কি সুদ আসল দুটোই আছে। তাহলে আসল কত, 15,240 মাইনাস 3,240, 0 0 0, আর এখানে পাচ্ছি 12, এটা হলো আসল 12,000 টাকা। তাহলে সুদের হার কত, আমরা জানি আই সমান সমান PTR/100, আই 3,240 টাকা, আসল কত 12,000, টি কত
টি হলো এই 3 বছর বার করেছি, মানে 3 বছর সুদের আর জানি না, বাই 100 ক্যালকুলেশন করো। 0 0 0 0 কেটে দাও। এটাকে দেখো 12 দিয়ে যায় নাকি, 12 দুগুণি 24, আর লাগছে হলো 8 লাগছে, 7 12 84, এই 0 আর এই 0 কেটে দাও, 12 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 7 12 84, 3 দিয়ে কাটো, দেখো 3 নং 27, তাহলে আর সমান 9% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। এগারো নম্বর দেখো কি বলেছে, যদি একটি পণ্যের মূল্য 500 টাকা হয় এবং বিক্রেতা পণ্যটিকে 800 টাকায় চিহ্নিত করে কিন্তু তার উপর 10% ছাড় দেয়, তাহলে বিক্রেতার লাভের শতাংশ কত? মূল্য বলে দেখো, মার্কস প্রাইস কত বলে দিয়েছে, বলেছে পণ্যটিকে 800 টাকায় চিহ্নিত করে, 800 টাকা লেখা আছে। ক্রয় মূল্য কত আছে, বলেছে একটি পণ্যের মূল্য 500 টাকা, 500 টাকা গেল। সেলিং প্রাইস কত বলেছে দেখো, সেলিং প্রাইস বলেছে চিহ্নিত মূল্যের উপরে 10% ছাড় দেয়, মানে 800-র উপর 10% ছাড়, মানে 800 × 90/100, এটা হবে সেলিং প্রাইস। এটাকে কাটো, 8 পাচ্ছি, মানে গুণ করো, 8 নং 72, মানে 720। ঠিক আছে, এবার বলেছে যে লাভের শতাংশ কত, লাভ কত বলো? লাভ মানে হলো তোমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 720 মাইনাস 500, তাহলে 5 2 7, মানে 220 হচ্ছে লাভ। কতর উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়, মানে 500-র উপরে, তাহলে 500-র উপরে আমাদের লাভ হচ্ছে হলো 220। তাহলে একে কত, 100-তে কত, মানে গুণ 100, 100 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 5, 5 দিয়ে কাটো, 4 5 2 লাগবে, 4 5 20, তাহলে 44% হবে লাভ, যেটা অপশন নাম্বার এ তে আছে। 12 নম্বর দেখো বলেছে, তাজা ফলের মধ্যে 72% জল থাকে এবং শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যায়? দেখো এক্ষেত্রে কি করবে, তাজা ফল, ওকে, কতটা আছে জল লেখো আর শুকনো লেখো। জল দেখো 72, ঠিক আছে, টোটাল আমি 72 কেজি ধরছি, ঠিক আছে, জল যদি 72 কেজি হয়, 100 কেজির মধ্যে যখন হিসাব করছি, জল 72 কেজি হলে এটা হবে 72%, মানে তাহলে এইটা 100 থেকে 72 বাদ দেবো, হয়ে যাবে হলো 28 কেজি। ওকে, আর একটা কন্ডিশন কি বলেছে, বলেছে দেখো 20% জল পাওয়া যায় শুকনো ফলে, শুকনো ফলে যদি 20% জল পাওয়া যায়, তাহলে কত জল ইস্টু এখানে যেটা মেন শুকনো, ঠিক আছে, জল হলো 20%, তাহলে এটা হবে 80%। দেখো এবার দেখো এইটার উপরে আমি হিসাব করবো যে 80-তে আমি শুকনো কত পাচ্ছি, এখানে এইটার তো জলটা বাদ দিয়ে দেবে, 80-তে শুকনো পাচ্ছি হলো 28, একে কত, 100-তে কত, মানে 80-র উপরে আমি দেবো হলো 28%, আর একে কত, 100-তে, মানে 100 কেজিতে চেয়েছে না, সেই কারণে একে কত, 100-তে কত, মানে গুণ 100 করবো। এখানে কিন্তু পার্সেন্টেজ হিসাব না, যেহেতু 100 কেজি বলেছে তার জন্য আমি গুণ 100 করলাম, ঠিক আছে, মানে তোমার 80-তে যদি 28 হয়, একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো। 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 7 28, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 5 7 35 কেজি হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 13 নম্বর দেখো বলেছে, একটি নির্বাচনে মাত্র 2জন প্রার্থী ছিলেন, একজন প্রার্থী 40% ভোট পান এবং অন্য প্রার্থী 298 ভোটে হেরে যান, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? দেখো মোট ভোটার মনে করো 100%, মোট ভোটার ইকুয়াল টু 100%। ওকে, বলেছে একজন প্রার্থী 40% পায়, ঠিক আছে, এবং অন্য প্রার্থী 298 ভোটে হেরে যায়, ঠিক আছে, তাহলে জয়ী প্রার্থী কতটা পায়, এবং অন্য প্রার্থী 298 ভোটে হেরে যায়, ঠিক আছে, তাহলে এখানে একজন, এটাকে এই হিসাবে করো, তাহলে একজন যদি 40% পাচ্ছে, আর একজন কত পাবে, আর একজন পাবে 100 থেকে 40 বাদ দাও, আর একজন পাবে হলো 60% পাবে, ঠিক আছে, এই যে কত ভোটে জিতছে বা হারছে সেটাকে হিসাব করো, কত হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে, 20, 20%-এ মানই হলো 298, ঠিক আছে, দেখো বলেছে 298 ভোটে হেরে যাচ্ছে, আর এখানে বলেছে দেখো তোমার একজন 40% পাচ্ছে, মানে আর একজন 60% পাচ্ছে, দুটো ডিফারেন্স মানে ভোটে হেরে যাচ্ছে বা কত ভোটে জিতছে, তাহলে 20%-এর মানই আমি বলবো 298, তাহলে 1%-এর মান কত হবে, 298/20,
বলেছে তাহলে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে 100%-এর মান কত হবে, ইন্টু 100 করে দেবো। 20 দিয়ে কাটো, দেখো 5 কুড়ি 100, ক্যালকুলেশন করো। 5 এটা 40 শূন্য 4 রয়েছে, 5 নং 45, আর তাহলে হচ্ছে 49 হচ্ছে, হাতে 4 রয়েছে, 5 দুগুণে 10 4 14, 1490 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 14 নম্বর দেখো বলেছে একজন বৃদ্ধ তোমার কুয়াশাচ্ছন্ন রাস্তায় x কিমি/ঘন্টা গতিতে হাঁটতে থাকেন। কম দৃশ্যমানতার কারণে ব্যক্তির মাত্র 600 মিটার পর্যন্ত দেখতে পান। যদি তিনি গাড়ি দেখো যদি একটি গাড়ি 15 কিমি/ঘন্টা বেগে পিছন থেকে একজন ব্যক্তিকে ওভারটেক করে, তবে ব্যক্তিটি 216 সেকেন্ড দেখো তাহলে ব্যক্তিটি 216 সেকেন্ডের জন্য গাড়িটিকে দেখতে পান। এখন ব্যক্তির গতি নির্ণয় করো। দেখো একটা জিনিস বোঝো, সবকটাকে আগে কিমিতে করো, ঠিক আছে। 600 মিটার মানে 600/1000, 0 0 0 0 কেটে দাও, 10 মানে 1 ঘর আগে দশক মানে 0.6 কিমি। ওকে, এবার দেখো এত মিটার পর্যন্ত দেখতে পান, এটাকে আমরা ডিস্টেন্স ধরবো, ঠিক আছে, এটাকে লেখো ডিস্টেন্স। টাইম কত বলো, 216 সেকেন্ড, এটাকে আমি ঘন্টায় করে নিচ্ছি। টাইম ইকুয়াল টু 216, ঘন্টায় করতে গেলে 3600 দিয়ে ভাগ দেবো। ক্যালকুলেশন করো, 6 দিয়ে কাটো, 3 ছক 18, 6 6 36, এটাকে 6 দিয়ে কাটো, 6 6 36 600 পেলাম, এটাকে কাটো 6 6 36, এখানে পেলাম 100, 100 মানে 2 ঘর আগে দশমিক মানে 0.06, ঠিক আছে, এইটা পেলাম। এবার দেখো এক্স কিমি বেগে যাচ্ছিল, আবার পিছন থেকে ওভারটেক করছে, মানে একই দিকে যেতে গেলে কি হয়, বিয়োগ হয়, মানে আমি 15 থেকে এক্স বাদ দেবো, যেহেতু গাড়ির গতিবেগ নিশ্চয়ই বড় হবে আমরা বুঝতে পারছি, 15 থেকে আমরা এক্স বাদ দেবো। আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে এক্ষেত্রে গড় গতি কত হয়ে যাবে, 15 মাইনাস এত কিমি/ঘন্টা, এটা হবে গতিবেগ, 15 মাইনাস এক্স কিমি/ঘন্টা, যেহেতু একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করছি, তাহলে আমি বলতে পারি এটা স্পিড ইন্টু টাইম কত, 0.06 এত ঘন্টা ইকুয়াল টু ডিস্টেন্স কত, আমি বলতে পারি এত কিমি, 0.6 কিমি। এবার ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে কত আসলে 100 চলে আসলো, এখানে দশমিক তুলে দাও 10 চলে আসলো, 10 দিয়ে কাটো, দেখো 10 10 100। এক কাজ করো, এই 6 আর এই 6 কেটে দাও, এখানে যেহেতু গুণ আকারে আছে, এই 6 আর এই 6 আমি কেটে দিচ্ছি। ওকে, এবার ক্যালকুলেশন করো, তাহলে থাকছে হলো 15 মাইনাস এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 10 পাচ্ছি, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 10 মাইনাস 15, তাহলে এখানে যদি আমি করি মাইনাস এক্স ইকুয়াল টু বিয়োগ করলে -5, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান কত, তাহলে 5 কিমি/ঘন্টা হবে আমাদের অ্যান্সার। এক্স এর মান কত হবে হলো 5 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 15 নম্বর দেখো বলেছে একটি ছোট শহরের জনসংখ্যা মহামারীর কারণে তোমার 18,000 থেকে 15,000 হ্রাস পেয়েছে, জনসংখ্যা কত শতাংশ কমেছে, আগে ছিল 18,000, এখন হয়েছিল 15,000, কমেছে কত 3,000, কার উপরে, এই 18,000 ছিল আগে, তাহলে 18,000-এর উপরে আমার কমেছে কত 3,000, একে কত 100-তে কত মানে কি করবো, গুণ 100 করে দেবো, 0 0 0 0 0 0, 3 দিয়ে কাটো 3 ছক 18, 2 দিয়ে কাটো 50 দুগুণি 100, 3 দুগুণি 6, মানে 50-কে 3 দিয়ে ভাগ করলে তুমি পাবে 16.66, দেখবে অ্যান্সার আসবে, এটাকে ভাগ করবে 16.66 অ্যান্সার আসবে, আমরা আগের করেছি। ওকে, তো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 16 নম্বর বলেছে 7 জন বন্ধু একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা খরচ করেছে এবং অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে, তাদের মোট খরচ কত। দেখো 7 জন ব্যক্তির জন্য প্রত্যেকে 16 টাকা, তাহলে টোটাল কত, 7 জনের টোটাল আমাদের হয়ে যাবে কত, 7 জনের টোটাল হয়ে যাচ্ছে 16 টাকা করে, 7 জন গুণ করে দাও, 6 7 42, 2 4 রয়েছে, 7 1 7 4 11। আর কি বলেছে দেখো, অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয় হচ্ছে 35 টাকা বেশি খরচ করেছে, ঠিক আছে, 8 জনের গড় ব্যয় থেকে কিন্তু, ঠিক আছে, 8 জনের যদি গড় ব্যয় আমরা x টাকা ধরি, এখানে লেখো 8 জনের গড় ইকুয়াল টু x টাকা, তাহলে মোট কত হবে,
মোট হয়ে যাবে আমাদের 8x টাকা হয়ে যাবে। বলেছে 8 জনের যেটা গড় হয়েছে তার থেকেও সে 35 টাকা বেশি খরচ করেছে, তাহলে এর সঙ্গেও 35 টাকা। এই টাকাটা কে দিয়েছে? এই 8 জনের ব্যক্তির গড়ে 8 জনের, ওকে, অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয় হচ্ছে 35 টাকা, ঠিক আছে। 8 জনের গড় তো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস 35 ডাইরেক্ট করো, ঠিক আছে, এক্স প্লাস 35 করো। 8 জনের গড় মোট আমরা এটার নিচে লিখছি, ঠিক আছে। 8 জনের যদি গড় হয় এক্স, তাহলে মোট তো আমাদের 8x হবেই, ঠিক আছে, মোট হবে আমাদের 8x, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এটা 7 জনের টোটাল, আর এটা হলো অষ্টমতম লোক দিয়েছে, ঠিক আছে। এটা একজন, কিন্তু অষ্টমে যে আছে সে দিয়েছে কত? 8 জনের গড় এক্স, তার থেকে আরো 35 টাকা বেশি, এই টাকাটা দিয়েছে। তাহলে টোটাল কত টাকা হয়ে গেল? এক্স রয়েছে, সব কটাকে যোগ করে দাও। এখানে কত হচ্ছে? 5 2 7, 3 আর 1 4, 100 এক্স প্লাস 147, এটা হলো টোটাল টাকা। প্রশ্নে দেখো, প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা পেয়েছি যে 8 জনের গড় এক্স, তাহলে মোট কত হবে? 8x। আর এখানেও কিন্তু মোট পেয়েছি এক্স প্লাস 147, তাহলে আমি বলতে পারি 8x এর মানই হলো এক্স প্লাস 147। এক্স উপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 7x ইকুয়াল টু 147 দাঁড়াবে। 7 দিয়ে কাটো, 7 2 14, 21 পেলাম। এক্স এর মান কত? 21। কি চেয়েছে? তাদের মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে মোট কত টাকা খরচ হয়েছে? মোট হলো 8x টাকা খরচ হয়েছে, তাহলে টোটাল কত হবে? টোটাল খরচ 8 জন তো, মানে 21কে তুমি 8 দিয়ে গুণ করো, 8 একে 8, 8 দুগুণে 16, 168 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, ওকে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। বলেছে এটার গসাগু কত? গসাগু বার করতে গেলে তোমরা জানো যে উপরের গুলির গসাগু করতে হবে, উপরের গুলির গসাগু করতে হবে এইচসিএফ, আর নিচের গুলির লসাগু মানে এলসিএম। উপরের গুলির গসাগু করলে দেখো প্রত্যেকটা থেকে 1 কমন, তাহলে গসাগু 1 হয়ে যাবে। নিচের গুলির লসাগু করলে দেখো এখানে সব থেকে বড় 60 রয়েছে, 60 5 দিয়েও যায়, 4 দিয়েও যায়, তাহলে লসাগু হবে 60। এখানে দেখো, তো 1/60 হবে আমাদের অ্যান্সার। যখনই এরকম থাকবে, গসাগু চাইলে উপরের গুলির গসাগু, নিচের গুলির লসাগু, লসাগু চাইলে উপরের গুলির লসাগু, নিচের গুলির গসাগু, ওকে। এইটুকু শুধু মনে রাখবে। এটার অপশন কত হলো? সি হলো। দেখো 18 নম্বর বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এবং আয়তক্ষেত্রের প্রস্থ এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 6:7, বৃত্তের পরিধির আয়তক্ষেত্রের পরিসীমার সমান হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ফার্স্ট একটা বৃত্ত আঁকো। বৃত্তের যেটা, এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মনে করো আর, ঠিক আছে। আর বৃত্তের ক্ষেত্রফল কত দেয়া রয়েছে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা বলতে পারি, পায়ের মান লিখে দিলাম, ইকুয়াল টু ক্ষেত্রফল কত বলেছে? 2464। এখান থেকে আবার করতে পারবো। এখানে 2 দিয়ে কাটো, 11 দুগুনি 22, 2 দিয়ে কাটো 12 দুগুনি 24, এখানে 3 দুগুনি 6, 2 দুগুনি 4। এটাকে দেখো 11 দিয়ে কাটো, 11 একে 11, এখানে পাচ্ছি 13, 11 একে 11, 11 দুগুনি 22, তাহলে আর স্কোয়ার সমান গুণ করো, কত হচ্ছে দেখো, আর স্কোয়ার মানে 112কে 7 দিয়ে গুণ করো, 7 দুগুনি 14, 4, আর তোমার হাতে 1 রয়েছে, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 7। এবার দেখো এখানে আমরা কত পেলাম? এখানে আমরা টোটাল পেলাম 784। দেখো আর স্কোয়ার মানে যদি 784 হয়, তাহলে আর মানে কত হবে? √784, 784 হলো আমাদের 28 স্কোয়ার। তাহলে আমি বলতে পারি রুটের বাইরে যখন আসবে 28 হয়ে যাবে, তাহলে আর এর মান কত? 28, ওকে। আর এর মান যদি 28 হয়, তাহলে একটি যখন আয়তক্ষেত্র রয়েছে, এক্ষেত্রে একটা জিনিস বোঝো, একটা আয়তক্ষেত্র যখন রয়েছে বলেছে বৃত্তের ব্যাসার্ধ আর আয়তক্ষেত্রের যেটা প্রস্থ, এখানে আয়তক্ষেত্রের শর্ট ফর্ম লিখছি, প্রস্থ লিখছি, ঠিক আছে, আর বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ। আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমাদের 6x হয়, 6:7 অনুপাতে আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 7x। কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 28, তাহলে 7x এর মান কত? 28। 7x থেকে 28 যেতে গেলে কত দিয়ে গুণ করা আছে? এক কাজ করো, এখানে x বাদ দিয়ে দাও, ঠিক আছে। মানে এটা যদি 6:8 অনুপাতে হয়, বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত? 28, এখানে পেয়েছি 7, 7 এর মান 28, মানে 7কে কত দিয়ে গুণ করেছি? 4 দিয়ে, তাহলে তুমি একেও তুমি 4 দিয়ে গুণ করো, 4 ছক 24 হবে। তাহলে এই আয়তক্ষেত্রে যেটা প্রস্থ, এখানে লাগো 24 লিখে রাখো, ওকে। এবার দেখো এটা যদি 24 হয়, আর কি কি কন্ডিশন বলেছে আমাদের? বলেছে বৃত্তের যেটা পরিধি
আর আয়তক্ষেত্রের পরিসীমা দুটো সমান, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি 2πr, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত এই 28, তাহলে 28 লেখো, 7 দিয়ে কাটো, 4 7 28, এটাকে গুণ করো, 22 দুগুণে 44 ইন্টু 4, 4 4 16 6 আর 1 রয়েছে, 4 4 16 আর 1 17, 176 পাচ্ছি। ঠিক আছে, এটা হলো পরিধি। আমরা তাহলে এক্ষেত্রে বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। এইটা সমান সমানই আমরা বলতে পারি 176। কেন বলে দিয়েছে বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 88 পাচ্ছি, 8 দুগুণে 16 1 লাগবে, তাহলে এখানে পাচ্ছে 88। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 88, তাহলে দৈর্ঘ্য কত দাঁড়াবে, দৈর্ঘ্য ইকুয়াল টু 88 প্রস্থ পাশে পাঠালে কি হবে মাইনাস হয়ে যাবে, মানে 88 মাইনাস প্রস্থ হলো 24, মাইনাস 24 দাঁড়াবে। ক্যালকুলেশন করো, বিয়োগ করলে এখানে পাচ্ছি 4 পাচ্ছি, আর 6 এই 8 থেকে 2 বাদ দিলে 6 পাচ্ছি, দৈর্ঘ্য পেলাম 64। তাহলে ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে আমাদের 64 দৈর্ঘ্য আর প্রস্থ কত 24, এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার, তাই না? এটাকে গুণ করো, 64কে যদি আমি 20 দিয়ে গুণ করি কত হচ্ছে 0, 4 ডবল 8, 6 ডবল 12, এটাকে 20 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে 4 4 16 6, হাতে আমার 1 রয়েছে, 4 ছক 24 রেখে 25, দুটোকে যোগ করে দাও, 6 8 5 13 3, হাতে 1 রয়েছে, 12 আর 13 দিয়ে 15, তাহলে 1536 হচ্ছে। ঠিক আছে, এত বর্গ সেমি, তোমরা নিজেদের মতো গুণ করে নেবে, দেখবে 1536 বর্গ সেমি হবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। তাহলে এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 19 নম্বর দেখো কি বলেছে, বলেছে এর একক অঙ্ক নির্ণয় করো। একক অঙ্ক নির্ণয় করতে গেলে প্রত্যেকটার দেখো গুণ আকারে আছে, মানে প্রত্যেকটা লাস্টের সংখ্যাগুলো গুণ করো, মানে 4 7 28, 28-এর 8 নেবো আমরা, এবার এই 8-এর সঙ্গে আবার 8 নং 72, 72-এর 2 নেবো, এই 2-এর সঙ্গে আবার আমরা 3 দুগুণে 6, তাহলে লাস্টের একক ডিজিট হবে 6, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে, কি করলাম, এই 4 7 28-এর লাস্টেরটা 8 নেবো, গেল, তারপরে এই 8-এর সঙ্গে আবার 8 নং 72-এর লাস্টে 2 নেবো, 2-এর সঙ্গে 3 দুগুণে 6। ওকে, এটাকে কি করবে দেখো, এটা কত দিয়ে ভাগ যাবে সেটা চেয়েছে, তাহলে প্রত্যেকটা দেখো 7, 7-এর পাওয়ার 10, 11, 7-এর পাওয়ার 12, 7-এর পাওয়ার 13, তাহলে প্রত্যেকটার থেকে তুমি 7-এর পাওয়ার 10 কমন নাও, ভিতরে থাকলো 1, এখানে দেখো 7-এর পাওয়ার 10 কমন নিয়েছি, তাহলে 7-এর পাওয়ার 1 পড়ে থাকলো, 7-এর পাওয়ার 10 কমন নিয়েছি মানে 7-এর পাওয়ার 2 পড়ে থাকলো, 7-এর পাওয়ার 10 কমন নিয়েছি মানে 7-এর পাওয়ার 3 পড়ে থাকলো। ঠিক আছে, এখানে তাহলে 7-এর পাওয়ার 10 এখানে ইন্টু কত দাঁড়াচ্ছে ভিতরে, এখানে কত যাচ্ছে আমার 1 প্লাস 7 প্লাস 7 7 49, 49 যোগ 7-এর কিউব মানে কত 7 নং 63, 3 6 রয়েছে, আর 7 4 7 28, 343, এই গেল। এবার দেখো 7-এর পাওয়ার 10 আছে ইন্টু এখানে কত যাচ্ছে দেখো 343 আছে, 49 আছে, 7 আছে আর 1 আছে, এখানে যোগ করো, 9 10 11 12, 12 আর 1 13 আর 7 20 শূন্য, হাতে আমার 2 রয়েছে, 4 4 8 2 10-এর 0, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 400 পেলাম। এবার দেখো এটা করতে গেলে আমাদের কত কত দিয়ে করতে হবে, দেখো 11 দিয়ে তো যাবে না, 13 দিয়েও দেখো যাচ্ছে না, 15 দিয়েও কিন্তু আমাদের হবে না, দেখো এখানে 7 রয়েছে, মানে কি 15 দিয়ে যদি কাটি এই 400-কে নয় আমরা 5 দিয়ে কাটতে পারবো, দেখো 15 দিয়ে কাটলে 400-কে যদি কাটি এখানে দাঁড়াবে 3 দাঁড়াবে, আর এখানে দেখো 400 দিয়ে এখানে 5 দিয়ে কাটলে 5 এটা 40 80 পাবো, কিন্তু এই 3 দিয়ে তো আমি উপরের 7-এর পাওয়ার 10 মানে সবকটা 7-এর গুণিতক, তাহলে আমি কাটতে পারছি না, তাহলে নিচে একমাত্র কত দিলে কাটা যাচ্ছে, যদি আমি 14 বসাই, 14 মানে 7 দুগুণে 14, দেখো এটা কাটলে কত আসছে 200 আসছে, এটা দেখো 7 7 দিয়ে যদি কাটি 7-এর পাওয়ার 9 আসবে, তো একমাত্র কিন্তু নিচে কিছু থাকছে না, মানে অপশন নাম্বার সি হবে, 14 দিয়ে ভাগ করা যাবে। 21 নম্বর দেখো বলেছে যদি a:b:3:5, a:b = 3:5, b:c = 7:8 হয়, তাহলে 2a 3b 7c কত হবে। দেখো এটাকে a:b:c করো, a:b কত 3:5 লিখে দাও, b:c কত 7:8, b এর নিচে লাগো 7 আর c এর ঘরে 8 লিখবো, ক্যালকুলেশন করো, এখানে 7 মানে ফাঁকা করো 7 বসাবে, এখানে 5 মানে এর পরের ঘরেও 5 বসাবে, গুণ করো, 3 7 21, 5 7 35, 5 8 40, এই গেল। ওকে, বলেছে তাহলে 2a 3b আর 7c কত হবে, দেখো
2a ইস টু বলেছে 3b আর 7c এর মান বার করো তুমি। 2a মানে কত, 21 দুগুনি 42 করবো এখানে, আর 3b মানে এটাকে 3 দিয়ে গুণ করো, 3 5 15 5, 3 3 9 আর 10, 105 করলাম। আর এখানে কত আছে, এটাকে 7c মানে 4 7 28, 280। এবার এটাকে দেখো ছোট করা যায় নাকি, ছোট করলে কত হচ্ছে, ছোট করলে এটাকে যদি 7 দিয়ে কাটো, 6 7 42, 7 15 105, এখানে 7 দিয়ে কাটলে 4 7 28 মানে 40, 6:15:40 হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। ঠিক আছে, এর থেকে আর ছোট করা যাবে না। 22 নম্বর দেখো বলেছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়ে 24 কিমি হাঁটে, যদি গতির যোগফল বলেছে 7 কিমি পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত। ঠিক আছে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল দিয়েছে 7 কিমি এবং তাদের নেওয়া সময়ের যোগফল হলো তোমার 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত। ঠিক আছে, পি এর গতি যদি আমি এক্স ধরি, পি সমান এক্স কিমি পার ঘন্টা, তাহলে কিউ এর গতি কত হবে, কিউ এর গতি হবে, দুজনের গতির যোগফল বলেছে 7, 7 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই গেল, এই দুজনের গতি গেল, উভয় 24 কিমি হাঁটে, তাহলে টাইম কত লাগবে, টাইম সমান আমাদের ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 24, স্পিড কত, পি এর স্পিড এক্স, এই গেল টাইম, যোগ দাও, ডিস্টেন্স হলো 24, কিউ এর স্পিড কত 7 মাইনাস এক্স, এই গেল আরেকটা টাইম, ইকুয়াল টু মোট টাইম বলেছে কত 14 ঘন্টা, তাহলে ইকুয়াল টু আমি 14 ঘন্টা এই কন্ডিশনে আমরা কিন্তু করতে পারি। এটাকে আমরা যদি লসও করি, এক্স ইন্টু 7 মাইনাস এক্স চলে যাবে, এটাকে এক কাজ করো, অপশান টেস্ট করো, লসগু বাদ দিয়ে অপশান টেস্ট করো। ঠিক আছে, এখানে এক্স এর মান এমন কিছু বসাতে হবে যাতে এই পাশে ক্যালকুলেশন করে এই পাশে 14 হয়। ঠিক আছে, এক্স এর মান কত বসানো যায়, এক্স এর মান যদি 3 বসাই, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 পাবো, এখানে 3, 7 থেকে 3, অ্যান্সার কিন্তু ফ্র্যাকশনে নেই। ঠিক আছে, 7 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে এখানে 8 হবে, আর এখানে তোমার 7 থেকে 3 বাদ দিলে 4, 24কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 পাচ্ছি, দেখো 8 6 কত হবে 14, দেখো 14 14 কিন্তু মিলে যাচ্ছে, তো অপশন নাম্বার এ 3ই হবে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি করে আসছে দেখো, এক্স এর মান তো আমাদের ধরতে হচ্ছে, এক্স এর মান দেখো প্রথম অপশনে মিলে যাচ্ছে, এক্স এর মান 3 মানে 24/3 প্লাস 24/7 মাইনাস 3 ইকুয়াল টু 14 হতে হবে, ক্যালকুলেশন করে কাটাকুটি করলে এখানে 8 পাচ্ছি, এখানে 8 দাও, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 24/4 3 7, কাটাকুটি করো 6, তাহলে দেখো 8 6 কত হচ্ছে 14, তাহলে এই 14 14 মিলে যাচ্ছে, মানে 3ই হবে অ্যান্সার। 23 নম্বর দেখো কি বলেছে, সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18, তাদের বয়সের পার্থক্য কত। দেখো বর্তমানে অনুপাত কত, একজনের যদি সমীরের যদি আমাদের 8x বছর হয়, তাহলে তনুজার বয়স কত হবে, তনুজা আমাদের হয়ে যাবে 15x, এই গেল একটা কন্ডিশন। বলেছে 9 বছর পর, তাহলে 9 বছর পর মানে এর সঙ্গে 9 যোগ হবে, এর সঙ্গে 9 যোগ হবে, তাহলে 9 বছর পর বয়সের অনুপাত এইখান থেকে কত দাঁড়াচ্ছে 8x প্লাস 9 একজনের বয়স, আর একজনের বয়স হলো 15x প্লাস 9, দুজনের বয়স বলেছে তাদের বয়সের অনুপাত 11:18 হয়, মানে 11/18 আমি লিখতে পারি। ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করলে 1 5 5 আর 6 165x প্লাস 99, এটা কোনাকুনি গুণ করো, 8 8 64 4, হাতে আমার 6 রয়েছে, 8 1 8 6 14 144, এক্স প্লাস গুণ করো 8 72 2, হাতে 7 রয়েছে, 9 1 9, 162, 16 হচ্ছে 162। ওকে, এবার ক্যালকুলেশন করো, 165x মাইনাস 144x ইকুয়াল টু 162, এই প্লাস 99 ও পাশে পাঠাও, মাইনাস 99 হয়ে গেল। ক্যালকুলেশন করো, 4 এই 5 থেকে 4 বাদ দিলে 1, 14 2 16, 21x ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, এখানে 99 আছে তাই না, এটা ক্যালকুলেশন করলে 9 কত হলে 12, 9 10 11 12, 3 পাচ্ছি, হাতে 1 রয়েছে, 9 আর 1 10, 10 কত হলে 16 হচ্ছে, 6 হলে 21 দিয়ে কাটো, 21কে 3 দিয়ে গুণ করলে 63, এক্স এর মান কত পেলাম 3 পেলাম। এক্স এর মান যদি 3 হয়, কি চেয়েছে তাদের বয়সের পার্থক্য কত, একজনের বয়স 8x আর একজনের বয়স 15x, তাহলে পার্থক্য কত বলো, এখান থেকে পার্থক্য কত পাচ্ছি 15x মাইনাস 8x, ক্যালকুলেশন করো, 8 সাথে 15 7x, এক্স এর মান যদি 3 হয় তাহলে 7x এর মান কত,
7 × 3 মানে 21 বছর হবে অ্যান্সার, যেটা পার্থক্য, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। চব্বিশ নম্বর বলেছে দেখো, একটি ইংরেজি ভিত্তিক কোম্পানির একটি সহায়তা প্রকল্পে 519 জন পুরুষ এবং 519 জন মহিলা কর্মচারী রয়েছে। সমস্ত কর্মচারীর গড় উৎপাদনশীলতা দৈনিক 60-90 কল। আর কি বলেছে দেখো, আর তোমার একজন পুরুষ কর্মচারী গড় কল দৈনিক, এটাও সেম কল রয়েছে। তাহলে একজন মহিলা কর্মচারী দ্বারা গড়ে দৈনিক কত কল গৃহীত হয়। ঠিক আছে, টোটাল তোমার 519 জন মেল রয়েছে, 519 জন আমাদের ফিমেল রয়েছে। ঠিক আছে, 519। এবার দেখো, সমস্ত কর্মচারীর গড় বলেছে 69টি কল, সমস্ত কর্মচারীর গড়। ঠিক আছে, একজন পুরুষ কর্মচারীর গড় কল হলো দৈনিক 69টি, একজন পুরুষ। টোটাল আছে 519 জন পুরুষ আছে। ঠিক আছে, তাহলে টোটাল 519 জনের কত হবে, 519 ইন্টু 69, এইটা হলো 519 জনের টোটাল। ঠিক আছে, এবার দেখো এটা গেল, আর টোটাল এই দুটো করলে কত হচ্ছে, এই দুটো যদি যোগ করো টোটাল কতজন হচ্ছে, 2 ইন্টু 519 জন বলতে পারি। এইটার উপরে টোটাল কত, এইটার উপরে আমার টোটাল দেখো, গড় যখন বলেছে তোমার 69, তাহলে টোটাল কত হবে, এর সঙ্গে আরো 69 তোমার যোগ হবে। ওকে, এই গেল, এর সঙ্গে আরো 69 গুণ হবে, এটা গেল টোটাল সব মিলিয়ে। আর এটা শুধুমাত্র পুরুষের। তাহলে মহিলার দ্বারা কত হচ্ছে, টোটাল তাহলে মহিলার দ্বারা কত হচ্ছে বলো, টোটাল এটা হলো সবাই মিলিয়ে, এটা সবাই মিলে, আর এটা শুধু পুরুষ। ঠিক আছে, তাহলে সবাই মিলে থেকে আমি পুরুষটা যেটা হচ্ছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, এখানে যাচ্ছে হলো তোমার 519 ইন্টু 6 9 ইন্টু 2, আর এখানে বিয়োগ দেবো 519 ইন্টু 6 আর 9। ঠিক আছে, এটার থেকে তুমি এক কাজ করো, 6 9 কমন নিয়ে নাও। 6 9 যদি কমন নিয়ে নিই তাহলে কত যাচ্ছে, ভিতরে 519 ইন্টু 2 মানে 519-এর ডবল যাবে, আর এখানে যাবে কত, বিয়োগ 519, 69 আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে 6 9 গেল। এবার দেখো ইন্টু কত যাচ্ছে, আমি তো দুটো 519, এখানে একটা 519, বিয়োগ করলে তোমার একটা 519 থাকবে। এটা গেল শুধুমাত্র মহিলা। তাহলে বলেছে একজন মহিলা দ্বারা কত হবে, এটা গেল তোমার 519 জন মহিলা দ্বারা তোমার কত হচ্ছে, 519 জন মহিলা, এটা 519 জন। তাহলে একজন কত হবে, একজন হবে। তাহলে এইটার থেকে তুমি 519 ভাগ করে দাও। ঠিক আছে, ক্যালকুলেশনে আমরা গুণগুলি করলেই কিন্তু অঙ্কটা আমাদের লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনে গুণগুলি করবো না, 519 দিয়ে ভাগ করে দাও, 519 519 কেটে দাও, তাহলে 6 9 হবে আমাদের অ্যান্সার 69। ওকে, 69, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর দেখো কি বলেছে, বলেছে মিনুর বয়স 38 বছর, তার মেয়ের বয়স 8 বছর, কত বছর পর মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। দেখো মিনুর বয়স, মিনু লিখছি, তার মেয়ে লিখছি। ওকে, মিনুর বয়স যদি 38 বছর হয়, তার মেয়ের বয়স হলো 8 বছর, কত বছর পর, মনে করো এক্স বছর পর, মানে এর সঙ্গে এক্স যোগ করবো, এর সঙ্গে এক্স যোগ করবো, এক্স বছর পর মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। এক্স বছর পর মিনুর বয়স কত হবে, দেখো 38 প্লাস এক্স, তার মেয়ের বয়স কত হবে, এক্স বছর পর মানে 8-এর সঙ্গে আরো এক্স বছর বাড়বে, 8 প্লাস এক্স, বলেছে দ্বিগুণ হবে। তাহলে এইটাকে আমি 2 গুণ করে সমান সমান লিখতে পারি, কারণ মেয়ের বয়সকে 2 দিয়ে গুণ করলে কত বছর পর, এক্স বছর পর মেয়ের বয়সকে 2 দিয়ে গুণ করলে আমরা মিনুর বয়স পাবো। তার মানে আমরা সমান সমান মাঝখানে বসাতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করতে পারি। 38 প্লাস এক্স ইকুয়াল টু 8 দুগুণে 16 প্লাস 2x, তাহলে এক্স 2x টাকে এপাশে আনো, মাইনাস 2x ইকুয়াল টু 16, 38 ওপাশে পাঠাও, মাইনাস 38 হয়ে গেল। ক্যালকুলেশন করো, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, মাইনাস এক্স পাচ্ছি, ইকুয়াল টু কত, 6 2 8, এখান থেকে 2 পাচ্ছি, মাইনাস দাঁড়াতে, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান হলো 22। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, কত বছর পর, অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 22 বছর পর। ওকে, তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আর পিডিএফ যদি পেতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি ক্লাসের পিডিএফ কিন্তু আপলোড করে দিই। ওকে, তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।